শুভ সন্ধ্যা friends. Am I audible? Am I audible? Am I visible? Yes, I am visible. But am I audible? Yes, I am audible. আমি শুরু করছি। আমি শুরু করছি। শুরু করছি। আজকে আহ, বিভিন্ন বিষয়ে একটু কথা বলবো। দিন কয়েক কথা বলতে পারিনি। বোধহয় 3 দিন আগে একটা পরিকল্পনা ছিল, আমরা তিনজনে একটা ডিসকাশন করব। প্রফেসর কপিল কুমার ফ্রম দিল্লি অ্যান্ড ডক্টর শঙ্কর চ্যাটার্জি ফ্রম ক্যালকাটা, আমি একটা ডিসকাশন করব ওয়েস্ট বেঙ্গলের ইনফিল্ট্রেশন এবং সিচুয়েশন থ্রেটেনিং দ্য সিকিউরিটি অফ ইন্ডিয়া, এইটা নিয়ে। কিন্তু কথা বলে উঠতে পারিনি, তার কারণ নেট কমিউনিকেশন খুব পুয়ার ছিল, ফলে যোগাযোগ করেও সেটা ডিসরাপশন হয়ে যায়। ভেরি সরি। ওটা পরে আমরা আবার ওটা নিয়ে ডিসকাস করবো এক সময়। আর আজকে আমি আলোচনা করব কয়েকটা বিবিধ বিষয়ে। আমি কিছুদিন যাবৎ বাংলাদেশ সিচুয়েশন, পাকিস্তান সিচুয়েশন নিয়ে কিছু বলছি না, তার কারণ সিচুয়েশনগুলো অত্যন্ত ফ্লুইড স্টেজে আছে। একটা জিনিস আমি বারে বারে বলি, দক্ষিণ এশিয়ার জিওগ্রাফিক্যাল চেঞ্জ আসছে। জিওপলিটিক্যাল সিচুয়েশনসের চেঞ্জ কিন্তু কুইকলি হয় না, কুইকলি হয় না। একটা বেবির জন্ম দিতেও লাগে 280 দিন। হিউম্যান বেবির জন্ম দিতে 280 দিন লাগে। ইট টেক্স টাইম টু টেক এ সেপ, ওয়েট করতে হয়। একটা কান্ট্রির এমানসিপেশন ফ্রম ফরেন রুল, দ্যাট টেক্স decades and some centuries sometimes. এগুলো সময় সাপেক্ষ। ইসরায়েল, জিউস গট ব্যাক দেয়ার মাদারল্যান্ড, দেয়ার হোমল্যান্ড আফটার 2000 years। ইতিহাসের ভৌগোলিক পরিবর্তন, এগুলো সময় লাগে। আমি আজকে বিবিধ বিষয়ে যাওয়ার আগে একটু ছোট করে বলে যাব, বাংলাদেশ সিচুয়েশন নিয়ে আমার একটাই বক্তব্য। যেমন একটা জিনিস বলেছি, যে যা কিছু দেখছি আমরা, আমি এই ফোর্সগুলোকে দুটো ভাগে ভাগ করেছি আমাদের ভারত রিলেটেড জায়গাতে। একটা গ্রুপ, দে আর ট্রাইং টু ডেস্ট্রয়, ডিভাইড হোয়াট এভার রিমেনিং দিস ভারতবর্ষ ইজ, আরও ডিসরাপ্ট করা। বিদেশি যে কিছু শক্তি আছে, সেই সঙ্গে ভারতবর্ষের কিছু শক্তি আছে যারা ইন্ডি গ্রুপের মধ্যে আছে, ডিসরাপটিভ ফোর্সেস। আবার কিছু ফোর্স আছে ভারতবর্ষের মধ্যেও আছে, তার সঙ্গে কিছু বাইরের শক্তিও আছে যারা ভারতবর্ষকে নতুন করে দেখতে চায়, নতুন রূপে শক্তিশালী ভারত, যে রূপে ভারতবর্ষ বহু আগে ছিল এক সময়। কারণ সেই ভারতবর্ষ, এ স্ট্রং ইন্ডিয়া, ফিজিক্যালি স্ট্রং, spiritually strong, scientifically strong, militarily strong, that will be a very good stabilizer for the world peace. সেই দিকে পজিটিভ ডিরেকশন শুরু হয়েছে। কয়েক বছর ধরে আমেরিকান ডিপ স্টেট, হেল্প বাই সাম এনিমি কান্ট্রিজ, তারা যেমন
ইন্ডিয়াকে ডিসরাপ্ট করতে চেয়েছে, মোদি গভর্নমেন্টকে ফেলতে চেয়েছে, দুর্বল করতে চেয়েছে, ঠিক তেমনি সাকসেসফুল হয়েছে তারা। এখানে সাকসেসফুল অতখানি হয়নি, কিন্তু বিজেপির এমপি সংখ্যাটা কমাতে পেরেছে, কিন্তু বাংলাদেশটাকে ডিসরাপ্ট করতে পেরেছে তারা। বাংলাদেশকে ডিসরাপ্ট করে হাসিনা গভর্নমেন্টকে ফেলে দিয়ে ভারতের ইস্টার্ন ইন্ডিয়াটাকে অত্যন্ত আনসেফ করতে পেরেছে। এবার আসছি আমি, এবার বাংলাদেশের ফিউচার কি হবে, আমি এই জায়গাটা এখন আমার কনফিডেন্স ফেথ রেখেছি মহাকালের সেই কথা, যে তোমরা যা দেখছো তোমাদের ওয়েট করো, বাংলাদেশের একটা সেকেন্ড ফেজ অফ লিবারেশন আসছে, মুভমেন্ট আসছে। আমি আবার সেই জন্যই বলেছি, সেই বিশ্বাস রেখেই, যে বাংলাদেশের সেকেন্ড ফেজ অফ লিবারেশন মুভমেন্টের স্টেজে আমরা পৌঁছে যাচ্ছি, পৌঁছে গেছি। পূর্ব ভারতবর্ষের এই সাউথ ইস্ট এশিয়ার এই অঞ্চলে, ইন্ডো বাংলা বার্মা এই অঞ্চলে ঠিক 71 সিচুয়েশন তৈরি হয়েছে। সেই সময় ইস্ট পাকিস্তানে যে বিদেশি শক্তিগুলো কাজ করছিল, তার থেকে এই মুহূর্তে কিন্তু অনেক বেশি বিদেশি শক্তি কাজ করছে। এখানে চায়না, আমেরিকা, তুর্কি, ওয়েস্ট এশিয়ার কিছু কান্ট্রি, ইউএসএ, এরা কাজ করছে। ইন্ডিয়া কাজ করতে বাধ্য ফর ইজ ওন সিকিউরিটি। রাশিয়া হ্যাজ কাম ইন, ইসরায়েল উইল কাম ইন। এইটা, এই যে মাল্টিপল ফোর্সেস এবং বাংলাদেশের নিজস্ব যে ডিসরাপটিভ ফোর্সেস, ইসলামিস্ট ফোর্সেস, এই সব কিছু মিলে ভেরি কমপ্লেক্স সিচুয়েশন। এখানে পলিটিক্যাল কানেকশন, অ্যাকশনস, তার রিয়াকশনস, কারেন্ট, কাউন্টার কারেন্টস, ক্রস কারেন্টস কি হচ্ছে, এটা বাইর থেকে সবটা বোঝা যাবে না। বাট I am still having faith Bangladesh, that is East Pakistan, will collapse again, will break from inside, এবং that is essential for future reconstruction of South Asia. ঠিক তেমনি পশ্চিমে পাকিস্তান বহু আগেই ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল, যদি না গান্ধী, নেহেরু, ইন্দিরা এবং ভারতবর্ষের সেকুলার ফোর্সগুলো তাকে ইনডিরেক্টলি সাহায্য করত, বহু আগেই পাকিস্তান অনেক বেশি ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল। তাকে এইভাবে ধ্বংস করাটা, ভারতের পক্ষে তাকে আক্রমণ করাটা খুব রিস্ক। তার কারণ পাকিস্তানের যে নিউক্লিয়ার ফোর্স, চট করে আঘাত করে ধ্বংস করা যাবে না, রিস্কি ফর ইন্ডিয়া। যদি ওরা আক্রমণ করে ফেলে, দেন দ্যাট উইল বি এ পজিটিভ পয়েন্ট ফর ইন্ডিয়া টু অ্যাটাক দ্যাট, রিয়াক্ট দ্যাট টু দ্যাট। কিন্তু এই মুহূর্তে যেটা সম্ভব, যেটা হতে চলেছে, পাকিস্তান এক্সপ্লোড, দ্যাট ইজ ইমপ্লোড ফ্রম ইনসাইড, উইল ফ্র্যাগমেন্ট ইন্টু 4 মেজর পার্টস। One is Baluchistan, one is Sindh, Northwest Frontier Province, and West Punjab. And West Punjabটাই পড়ে থাকবে অ্যাজ পাকিস্তান, টিম করে জ্বলবে। মহাকালের কথা, টিম করে থাকবে, খণ্ড খণ্ড খণ্ডা ভেঙে যাবে। মহাকালের এই কথাগুলো আজ থেকে প্রায় 40-50 বছর আগের, 50 বছর আগেকার কথা। এগুলো আস্তে আস্তে এই তার কথাগুলো জিও পলিটিক্যালি ম্যানিফেস্ট করছে, এবং এই কথাগুলো আজকে অনেকেই বলছে মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, ইভিন অডিও ভিজুয়াল মিডিয়াতে, প্রিন্টেড মিডিয়াতে কথাগুলো আসছে। পাকিস্তান ইজ ব্রেকিং, বাংলাদেশ একটা নিউ লিবারেশন ওয়ার উইল কাম ইন। আর একটা জিনিস বলে রাখি, আর একটা জিনিস আপনাদেরকে আমি বলবো, এই দুটো ভিজিটের উপরে আপনারা লক্ষ্য রাখবেন। হোপ আই এম অডিবল? ইয়েস।
দুটো ভিজিটের দিকে আপনারা লক্ষ্য রাখবেন। দেখুন, চট করে ইন্ডো ইউএস রিলেশনটা একদম খুব নেগেটিভ হয়ে গেছিল। এটা কিন্তু আবার টার্নিং টুয়ার্ডস সামথিং সামথিং পজিটিভ। কারণ আন্ডার সিচুয়েশন কম্পালশন ট্রাম্পকেও কিন্তু তার অ্যাটিটিউড টুয়ার্ডস ইন্ডিয়া, পলিটিক্যাল অ্যাটিটিউড টুয়ার্ডস ইন্ডিয়া চেঞ্জ করতে হচ্ছে। কারণ এই অ্যাডভার্স অ্যাটিটিউড টু ইন্ডিয়া তার ইন্টারনাল ট্রাবল শুরু করেছে, তাকে চেঞ্জ করতে হচ্ছে। আরেকটা জিনিস, দুটো জায়গা আমি বহুবার বলেছি, দুটো রিলেশন ইন্ডিয়ার খুব পজিটিভ অ্যান্ড সাস্টেন্ড। একটা হচ্ছে ইন্ডিয়া ইসরায়েল রিলেশন, একটা ইন্ডিয়া ইউএস রাশিয়া রিলেশন। এই দুটো ভারতবর্ষকে আরো অনেক পজিটিভ ডিরেকশনে এগোতে সাহায্য করবে। ইন্ডিয়ার সঙ্গে চায়না রিলেশনস মে ফ্লাকচুয়েট, উইল ফ্লাকচুয়েট। ইউএস এর সঙ্গে তার রিলেশনস ফ্লাকচুয়েট করবে, কিন্তু এই দুটো রিলেশনস, ইন্ডো ইসরায়েল অ্যান্ড ইন্ডো রাশিয়ান রিলেশনস, এইটা খুব স্টেবল এন্ড পজিটিভ দিকে এগোবে। দ্যাট উইল বুস্ট ইন্ডিয়ান পজিশন। Though visit of Netanyahu, the Prime Minister of Israel, is postponed, but that will take place. এটা ইন্ডিয়ার একটা বড় বুস্টিংয়ে যাবে। রাশিয়াও, পুটিন যেমন প্রাইম মিনিস্টার অফ ইসরায়েলের ভিজিট টু ইন্ডিয়া ইজ পোস্টপোন টু ফর বাই ফিউ উইকস, কিন্তু রাশিয়ান প্রেসিডেন্ট পুটিনের ভারতে আসাটা প্রিপোন্ড হয়েছে বাই 2 উইকস। এটা খুব সিগনিফিক্যান্ট। এবার আসছি আমি, এইগুলো খুব সিগনিফিক্যান্ট। এবং ইন্ডিয়া, মনে রাখবেন, এই যে বিগ পাওয়ার্সগুলো প্রত্যেকে তাদের পজিশনটা এবার আস্তে আস্তে দে আর ক্লিয়ারিং। নতুন যে জিওপলিটিক্যাল চেঞ্জ সাউথ এশিয়াতে আসতে চলেছে, তাতে বিভিন্ন বিগ পাওয়ার্সকে কি পজিশন নেবে, প্রত্যেকের পজিশনটা তারা আস্তে আস্তে ঠিক করছে। কারণ প্রত্যেকেই ঠিক করছে তাদের নিজস্ব, তাদের দেশের ইন্টারেস্টের প্রেক্ষাপটে। ভারতবর্ষও তাকে তার ইন্টারেস্টটা দেখতে হবে, এবং খুব ঠান্ডা মাথায়, উইথ মাচ ক্যালকুলেশনস, উইথ মাচ উইজডম। একটা জিনিস বলে রাখি, এটাকে খুব বিস্ময়ের নয়, যখন ইন করোনা ক্রাইসিস ওয়ার্ল্ডের সমস্ত দেশের ইকোনমিক গ্রোথ নেগেটিভে চলে গেছে, জিরোতে চলে গেছে, অনলি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড যার ইকোনমি পজিটিভ, ভালো গ্রোথ হচ্ছে। এবং ইভিন আমরা আজকে গ্রোথে চীনকে ক্রস করে গেছি, গ্রোথ রেটে, অ্যানুয়াল গ্রোথ রেটে। তার কারণ একটা বড় জায়গা হচ্ছে একটা রোবাস্ট ডাইনামিক লিডারশিপ, a nationalistic leadership for the first time in this divided India, and a very good internal policy, very good external policy. এইটা, আর এই মুহূর্তে ভারতবর্ষের ওয়ার্কিং পপুলেশনের যে নাম্বারটা, দিস নাম্বার, যেটা আমরা বলি ইউজুয়ালি 20 to 50 ইয়ার্স অফ এজ, এই যে জনগণের মধ্যে এই যে পোর্শনটা আমরা ভারতের মানুষরা নাম্বার 1 এখন, চীনকে ক্রস করে গেছি। চীনে ওই ওয়ান টাইম ওয়ান কাপল ওয়ান চাইল্ড, এই পলিসি ওদের এখন তো খুব ব্যাকফায়ার করেছে। আমাদের সংখ্যার গ্রোথটা একসময়, population was a headache to us, was a nuisance to us, but population, if you properly use, that's an asset to a nation. এবার আমি আসছি ওই জায়গাতে, আমি কতগুলো ভারতবর্ষের, আমি
আমি কয়েকটা, কত মিনিট হয়ে গেল, হ্যাঁ, মনে রাখতে হবে পৃথিবীতে একটা সময় একটা ইডিওলজি এসেছিল ইন ডিফারেন্ট ফর্মস, যে হেরিটেজকে অস্বীকার করো, যে কোনো দেশের হেরিটেজকে অস্বীকার করলেই তার গ্রোথ হবে, তার উন্নতি হবে। এই এই যে অদ্ভুত চিন্তাটা নিয়ে এসেছিল এক মার্কসিস্টরা, ইসলামও কিছুটা, ইসলামও তো তার আগের ইতিহাস ঐতিহ্যকে, তার দেশের মাটির ঐতিহ্যকে অস্বীকার করে ইসলাম সে প্রলিফারেট করতে চেয়েছে, এম্পায়ার তৈরি করতে চেয়েছে, ডেস্ট্রয়িং দেয়ার এনসেন্ট হেরিটেজ। তারা অস্বীকার, এই অস্বীকারের মধ্যে তারা বাঁচতে চেয়েছে, দাঁড়াতে চেয়েছে। অ্যান্ড কমিউনিস্টরা, কমিউনিস্ট রেভলিউশনের পরে চায়না, তার ওয়ার্স্ট ফর্ম হচ্ছে তার কালচারাল রেভলিউশন, ডিশোন, ডেস্ট্রয় দ্য হেরিটেজ অফ চায়না। মার্ক্সবাদ নিয়ে এসো, মার্ক্সবাদ দিলেই যেন সব সব প্রবলেম সলভ হয়ে যাবে দেশের, এবং দেশ হু করে এগিয়ে যাবে। সর্বনাশটা কি হয়েছিল? চীনের ভয়ঙ্কর অর্থনৈতিক ক্ষতি হয়েছিল, তারপরে তাদেরকে আবার ব্যাক করতে হয়েছে, দে হ্যাড টু কাম ব্যাক। এই মুহূর্তে চীন শুধু স্ট্রাকচারালি, ফিজিক্যালি একটা কমিউনিস্ট কান্ট্রি, বাট in many places they have to get back to the heritage. এবং চায়না ইন্টারনালি একটা ক্যাপিটালিস্ট কান্ট্রি, and to some extent a dictatorial capitalist country, এবং তার গ্রোথ হয়েছে। আরেকটা চীনের গ্রোথের একটা বড় কারণ হচ্ছে 1971-এ যখন বাংলাদেশ ওয়ারের সময় আমেরিকা এবং চায়না ইন্ডিয়ার এগেনস্টে দাঁড়ালো, তাদের নাক ঘষা খেয়েছিল, ইনসাল্টেড হয়েছিল। তার এগেনস্টে বদলা দেওয়ার জন্য, ভারতবর্ষকে আরো দুর্বল করার জন্য, টুকরো টুকরো করার জন্য আমেরিকা এবং চীন একটা কোঅপারেশনে আসে, এবং এই কোঅপারেশনটার সেই যুগটা ছিল কিসিঙ্গার যুগ, এবং এখানে ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছে। কারণ তার আগে চীন এবং আমেরিকার কোনো মুখ দেখা দেখি ছিল না। এখানে ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছিল পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান। ওয়েস্ট পাকিস্তানে চীন এবং আমেরিকার উভয় রিলেশনস ছিল। তার একটা যে ক্যাটালিস্ট, এই যে রিলেশনটা তৈরি হলো উইথ অ্যান এম, যে চীনকে যদি আমেরিকা বুস্টিং করে, তাহলে একদিকে সে ইউএসএসআর কে কন্টেন্ট করতে পারবে, আর একদিকে ভারতকে সে কন্টেন্ট করতে পারবে, ভারতকে শিক্ষা দেবে। এই জন্য অল টেকনোলজি ট্রান্সফার হলো, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো। কারণ চীনের তখন প্রচুর এবেল ওয়ার্কিং পারসনস ছিল, ভেরি চিপ লেবার। এইটাকে, এই কাজটা হয়েছিল। এইটা করতে গিয়ে উইদিন 5 decades, 4 to 5 decades, America has created a Frankenstein in China. এই মুহূর্তে চায়না ইজ এ থ্রেট টু ইউএসএ, থ্রেট টু ইউএসএ। এই জায়গাটা আমেরিকা এই মুহূর্তে পরে ভেবেছিল যে চীনকে কিছুটা ইন্ডিয়াকে কিছুটা বুস্টিং করে সে চীনকে কাউন্টার করবে। অনেকটা সে ভেবেছে ইউএসএসআর ব্রেকডাউন করে গেছে, ইউএসএস সেই মুহূর্তে অতখানি বড় থ্রেট নয় যেটা কোল্ড ওয়ারের সময় আগে ছিল। কিন্তু পরবর্তীকালে ইউএসএসআর এর ব্রেকডাউন করলেও পুতিন ক্ষমতায় এসে, পুতিন হ্যাজ রিস্ট্রাকচার্ড the whole remaining Russia. Again, it is a might. It is again a big pole, big mighty pole, mighty center. ইউরোপের কাছে এবং আমেরিকার কাছে still again a threat to USA and West Europe. এই মুহূর্তে আমেরিকার হেডেক হচ্ছে চীনকে কিভাবে ব্যালেন্স করা যাবে, রাশিয়ার গ্রোথটাকে থামানো যাবে, ইন্ডিয়াকে কিভাবে ব্যালেন্স করা যাবে। ইন্ডিয়াকে আমরা সাহায্য করব, কিন্তু যেমন না আবার সে আরেকটা ফ্রাঙ্কেনস্টাইন তৈরি হয়ে যায়। এই সে ব্যালেন্সিং করছে। আর ইন্ডিয়াকে ব্যালেন্স করতে হচ্ছে সব দিকগুলো,
একটা জিনিস মানতেই হবে যে ইন্ডিয়ার হেরিটেজে যে উইজডমটা আছে, ডিপ্লোম্যাসির যে উইজডমটা আছে, উই হ্যাভ গট ইন আওয়ার হেরিটেজ চাণক্য, ইন আওয়ার হেরিটেজ উই হ্যাভ গট কৃষ্ণ, হেরিটেজ ডিপ্লোম্যাসির মাস্টার অফ ডিপ্লোম্যাসি। এই যে লার্নিংসগুলো আমাদের আছে, সুতরাং আজকের এই মুহূর্তে ওয়ার্ল্ড স্টেজে কি মোদিজি এজ প্রাইম মিনিস্টার, জয়শঙ্করজি অ্যাজ ফরেন মিনিস্টার অ্যান্ড দোভালজি অ্যাজ দ্য এনএসএ যে রোলটা প্লে করছে, দিস কম্বিনেশন, এটা ইউনিক ইন নট অনলি ইন দ্য হিস্ট্রি অফ ভারত বাট ইউনিক টুডে ইন দিস ওয়ার্ল্ড। এই জিনিসটা হচ্ছে ভারতবর্ষের এই যে পজিশনিং ইন দ্য গ্লোবাল স্টেজ, এটা ভেরি ভাইব্রেন্ট মাইটি পজিশন। এইটা আমাদের এই উইজডমটা কিন্তু আপনি ট্রাম্পের কাছে আশা করতে পারেন না। অ্যান্ড আরেকটা জিনিস দুর্ভাগ্য যে ইউরোপ, ওয়েস্ট ইউরোপ একসময় গোটা পৃথিবীকে রুল করেছে, আজকে ইউরোপের সমস্ত কান্ট্রিগুলো কি ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইটালি অ্যাক্টিং অ্যাজ পেড সার্ভেন্টস, অ্যাজ পেড এজেন্টস অফ ইউএসএ। এটা দুর্ভাগ্য। they are lost their identity, এবং ওয়ার্ল্ড স্টেজে নান ইজ এ বিগ পাওয়ার টুডে। এটা দুর্ভাগ্য। বাট ভারত ইজ রাইজিং ভেরি স্টিডিলি, মেবি স্লোলি বাট ভেরি স্টিডিলি। এবার আমি আসছি আজকের, এবং ইন্ডিয়ার এই যে স্টিডি রাইজের সব থেকে বড় কারণটা হচ্ছে আমরা এখন আমাদের হেরিটেজটাকে নিয়েই দাঁড়িয়ে আছি। উই হ্যাভ নট ভেরি মেনি ফরেন ফোর্সেস, ইভিন ইন্টারনাল ফোর্সেস, এই কমিউনিস্টরা, গান্ধী নেহরুজরা, সিকুলাররা has been able to destroy heritage to certain extent, but much is still retained. যে বেসমেন্টের উপর দাঁড়িয়ে, যে বেড রকের উপর দাঁড়িয়ে আমরা আবার মাথা উঁচু করে গোটা পৃথিবীর স্টেজে দাঁড়াচ্ছি। এই হেরিটেজটা ভীষণ ইম্পর্ট্যান্ট। সেকেন্ড গ্রেট ওয়ারের সময় আগে, বিগিনিংয়ের আগে, স্ট্যালিন পার্জিং করতে গিয়ে, কারণ লেনিন থেকে আরম্ভ করে আপ টু স্ট্যালিন, তারা তাদের রাশিয়ান হেরিটেজটাকে ধ্বংস করেছিল। দে ডিসওন্ড অল দেয়ার হেরিটেজেস। ইভিন আর্মি থেকে আর্মি সংসগুলোকে বিতাড়িত করেছিল, কমিউনিস্ট নাকি ক্যাপিটালিস্টদের বুর্জুয়া সংস, এবং পার্জিং করতে গিয়ে লক্ষ লক্ষ লোককে খুন করেছিল। এইটা করতে গিয়ে এই যে প্রথম ধাক্কায় যখন জার্মান আর্মি ঢুকে গেল রাশিয়ার মধ্যে, তার কারণ অনেকগুলো ছিল। একটা হচ্ছে এই, কারণ বাই দিস পার্জ অনেক জেনারেল স্কিল্ড হয়েছিল, দেশের মোরাল যেহেতু ডিরুটেড ফ্রম দ্য হেরিটেজ দুর্বল হয়ে গেছিল। পরবর্তীকালে এই স্ট্যালিনকে আবার জার আমলের আর্মি সংসগুলোকে ব্যাক করতে হয় টু ইন্সপায়ার দ্য আর্মি। এবং হেরিটেজটা আজকে আবার রাশিয়া তার হেরিটেজটাকে, রুটটাকে ধরতে পেরেছে বলেই আবার রাশিয়া রাইজ করছে। চীন ওই কালচারাল রিভলিউশনের পরে ভুল বুঝেছে, আবার তার হেরিটেজটাকে ধরার চেষ্টা করছে। চাইনিজ মেডিসিন তার সব থেকে বড় এক্সাম্পল। ভারতবর্ষের হেরিটেজ অনেকে মিলে দুর্বল করা সত্ত্বেও অনেকটাই রয়ে গেছে। আমরা আবার সেগুলোকে আবিষ্কার করছি, নিজেদের সঙ্গে আমরা অ্যাসিমিলেট করে আমরা আত্মস্থ হচ্ছি। আমেরিকা এখনো পর্যন্ত ইজ নট এ নেশন, স্টিল এ নেশন ইন মেকিং। এখনো পর্যন্ত ওদের কোনো সোসাইটি তৈরি হয়নি, কোনো ফ্যামিলি তৈরি হয়নি। দের ইজ ফ্যামিলি এখনো তৈরি হয়নি, এখনো সোসাইটি তৈরি হয়নি। আমেরিকা, ইউএসএ ইজ নট এ নেশন স্টিল টুডে, কোনো হেরিটেজ তৈরি হয়নি। একটা হোল জায়েন্ট কর্পোরেট বডি, প্রচুর ওয়েলথ আছে, প্রচুর ব্রেনস আছে, and majority of the brains has come from the outer world, from Asia, Europe, Africa. They have come there.
brains has come from outside, very rich, very mighty. A corporate body is not a nation, not with heritage. কারণ তার আগের যে হেরিটেজ, যে রেড ইন্ডিয়ানসরা ছিল, তাদেরকে ইনক্রোচ কিলিং করে হোয়াইট রেস ফ্রম ওয়েস্ট ইউরোপ তারা সেটেল করেছে। হেরিটেজ নেই, হেরিটেজটা ইম্পর্ট্যান্ট। মহাকালের সেই কথা, তোমাকে তোমার অতীত থেকেই তোমার শক্তিকে সংগ্রহ করতে হবে। অতীতের মধ্যেই, তোমার অতীতের মধ্যেই যে শক্তি আছে সেটা লিমিটলেস শক্তি আছে। সেই হেরিটেজ, সেই অতীত থেকেই তোমাকে তোমার শক্তি সঞ্চয় করতে হবে। তুমি যদি বিচ্যুত হও, তুমি দুর্বল হবে। এবার আমি আসছি কয়েকটা জায়গাতে, আজকের কয়েকটা খবরে আসছি। আমি দিন কয়েক খবরের কাগজের আজকে বলেছিলাম, হ্যাঁ, এটা 4th পেজ অফ দি স্টেটসম্যান অফ 30শে নভেম্বর, মানে 30 নভেম্বর মানে হচ্ছে যে 30শে নভেম্বর, ইয়েস 30শে নভেম্বরের 4th পেজ একটা নিউজ, লোকাল স্টেটসম্যান, স্টেট গভর্নর রিনেমস রাজভবন অ্যাজ লোকভবন। খুব ভালো খবর, কারণ রাজভবন এই নামটা হচ্ছে কলোনিয়াল যুগের, ব্রিটিশ যুগের। কলকাতার এই রাজভবনটা ব্রিটিশ যুগের, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যুগের। 1803 সালে রাজভবনটা তৈরি হয়েছিল, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি। Built in 1803, it was known as the Government House during the Company rule in India and subsequently the British Raj. After the transfer of power from the East India Company, the British Crown in 1858, 1858 means just 1 year after the beginning of the Sipahi Mutiny. That is the first revolution for independence. It became the official residence of the Viceroy of India, moving here from the Belvedere estate. With the shifting of the Indian capital from then Calcutta to New Delhi in 1911, it became the official residence of the Governor of Bengal. And since independence in August 1947, it has served as the official residence of the Governor of West Bengal and is known as the Raj Bhavan. This Raj, this word, এটা হচ্ছে কলোনিয়াল পিরিয়ড, রাজা। এই যে রাজা, আমি রাজা, আর সবাই প্রজা। এই কলোনিয়াল যুগের পরেও 8 দশক কেটে গেছে, আমরা সেই নামটা পরিবর্তন করিনি, কথা ভাবিও নি। মানতেই হবে, আর বর্তমান যে গভর্নর সিভি আনন্দ বোস এটা প্রপোজাল করেছেন। ব্যক্তিগতভাবে আজ গভর্নর তিনি কতখানি সাকসেসফুল নিয়ে প্রশ্ন থাকলেও উনি পণ্ডিত মানুষ, কোনো সন্দেহ নেই। উনি প্রপোজাল দিয়েছেন যে এই রাজভবনের নাম পাল্টে হোক লোকভবন, লোকভবন। এবং এই প্রপোজালটা নট অনলি ফর দ্য গভর্নর হাউস অফ ওয়েস্ট বেঙ্গল বাট প্রপোজাল ফর all the governor houses in other states, এবং সম্ভবত সেন্ট্রাল গভর্নমেন্ট এটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। সুতরাং সমস্ত রাজ্যেই রাজভবনের নাম পাল্টে হবে লোকভবন। এটা খুব ভালো জিনিস, কারণ এটা হচ্ছে, এইটা এক একটা সিম্বল, এক একটা যে আমরা আস্তে আস্তে ডিকলোনাইজড হচ্ছি। 1947 15th অগাস্টে আমরা যে ট্রান্সফার অফ পাওয়ারটা পেয়েছি, জাস্ট ব্রিটিশ চলে গেছে, কিন্তু কলোনিয়াল যে প্রিন্টটা সেটা কিন্তু রয়ে গেছে। ব্রিটিশ কলোনিয়াল প্রিন্টটা রয়ে গেছে, শুধু ফিজিক্যাল প্রিন্টটা চলে গেছে।
এডুকেশন সিস্টেমসে প্রিন্ট রয়ে গেছে, অ্যাডমিনিস্ট্রেটিভ সার্কেলসে প্রিন্ট রয়ে গেছে, মেন্টাল, স্পিরিচুয়াল অ্যান্ড সাইকোলজিক্যাল লেভেলসে কিন্তু সেই কলোনিয়াল হ্যাংওভারটা রয়ে গেছে, ইম্পেরিয়াল কলোনিয়াল প্রিন্ট রয়ে গেছে, এবং আমাদের কালচারাল সাইডেও কিন্তু প্রিন্টগুলো রয়ে গেছে। এই প্রিন্টগুলো সরাতে হবে, কলোনিয়াল মাইন্ডসেট, কলোনিয়াল প্রিন্টসগুলোকে সরাতে হবে। আমাদের হিস্ট্রি হেরিটেজকে দাঁড়িয়ে আমাদেরকে অতীতের সঙ্গে লিঙ্ক আপ করে আমরা স্বাধীন, সর্বক্ষেত্রেই স্বাধীন, ফিজিক্যালি, এডুকেশনালি, ইন অ্যাডমিনিস্ট্রেটিভ সাইড, মেন্টালি, স্পিরিচুয়ালি এবং অলসো কালচারালি আমরা ফ্রি। এই জায়গায় আসতে হবে। যেমন আমি বহুবার বলেছি, যেমন এডুকেশন সিস্টেমে এখনো পর্যন্ত সেই ম্যাককলের যুগের সেই যে ডক্ট্রিনটা চলছে, এটা থেকে বেরিয়ে আসতে হবে। এখনো পর্যন্ত সে ম্যাককলের যে কনস্পিরেসি ছিল যে ভারতবাসীকে সংস্কৃতটা ভুলে দিতে হবে, ইংরেজি শেখাতে হবে। সংস্কৃতটা ভুলে গেলেই এদের হিস্ট্রি হেরিটেজটা ভুলে যাবে, সেখানে যত জ্ঞান ভাণ্ডারটা আছে ওটার থেকে ডিটাচড হয়ে যাবে। ওরা ভুলেই যাবে যে একসময় এই ভারতবর্ষ এত সভ্য ছিল, জ্ঞানে বিজ্ঞানে সর্বক্ষেত্রে এত সভ্য ছিল, ভুলে যাবে। তাই হয়েছে। আর একটা মানসিকতা এসে গেছে যে ইংরেজিতে দু চার কথা বললেই সে মহাপণ্ডিত, অ্যাংলিসাইজ স্টাইল অফ স্পিকিং, গেট আপ, ড্রেস, তারা নাকি মহাপণ্ডিত। এই একটা পাবলিকের মনের মধ্যে ধারণা তৈরি হয়ে গেছে, এবং জনগণও সেই ব্যক্তি যার ইংলিশ, ইউরোপিয়ান ড্রেস, একটু দুটো ইংরেজিতে কথা বলে, তাকে মহাপণ্ডিত বলে মনে করে। এটা দুর্ভাগ্য। এখনো এত দীর্ঘদিন পরে সেইখান থেকে বেরিয়ে আসতে হবে। সত্যিকারের পণ্ডিত লোকেরা কি ল্যাঙ্গুয়েজ, কত অর্নামেন্টেড ল্যাঙ্গুয়েজে, ফরেন ল্যাঙ্গুয়েজে কথা বলছে, এটা ক্রাইটেরিয়া নয়। ক্রাইটেরিয়া হচ্ছে সে সাবজেক্টটা কত গভীরে জানে। এবার সেই মাইন্ডসেটটা দূর হতে হবে। দুর্ভাগ্য, এখনো পর্যন্ত গ্রামাঞ্চলে, আবার দুর্ভাগ্য যেহেতু ওয়েস্ট বেঙ্গলে দুর্ভাগ্যটা সব থেকে বেশি, ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্টের যে বেঙ্গলি মিডিয়াম স্কুলগুলো ছিল, প্রাইমারি, হাই এবং হায়ার সেকেন্ডারি স্কুলগুলো কোলাপস করে গেছে। ফলে অনেক ক্ষেত্রেই খুব গরিব জনগণই গ্রামাঞ্চলে বাধ্য হয়ে প্রাইভেট স্কুলে বাচ্চাদের ভর্তি করছে, ভেরি কস্টলি, এবং সেগুলো অনেক ক্ষেত্রে ইংলিশ মিডিয়াম স্কুল। এবং গরিব বাপ মায়েরও মনের ইচ্ছে, মনের ধারণা, বোধহয় ইংরেজি মিডিয়াম স্কুলেই পড়লেই ছেলের জীবন ভবিষ্যৎ খুব উজ্জ্বল হবে। এটা খুব দুর্ভাগ্য, এটা খুব দুর্ভাগ্য। এই যে কলোনিয়াল মাইন্ডসেটটা রয়ে গেছে, এবং তাকে হেল্প করছে ওয়েস্ট বেঙ্গলের এই যে এডুকেশন ডিপার্টমেন্টের ফেলিওরসগুলো, করাপশনসগুলো, এই অবস্থা। সুতরাং এটা, যেমন আমি যখন রাম মন্দির তৈরি হয়েছিল, বারে একটা কথা বলেছিলাম, এই রাম মন্দির যেখানে যে বাবরি স্ট্রাকচারটা আছে, এটা ইজ এ ব্লট অন আওয়ার কালচার, অন আওয়ার হিস্ট্রি। কারণ এই জায়গাটা অরিজিনালি টেম্পল, সনাতনীদের রাম টেম্পল, রামের কিংডমের একটা, তার হেরিটেজ একটা অংশ। এইখানে বাবরের সেনাপতি এসে ধ্বংস করে তার বাবরি স্ট্রাকচার তৈরি করেছিল। এইটা একটা সিম্বল অফ আওয়ার দ্যাট ইম্পেরিয়াল এক্সটার্নাল ফরেন রুলের একটা সিম্বল রয়ে গেছে। এটাকে সরিয়ে ফেলাটা, এটা হবে আমাদের কালচারাল এনসেভমেন্টের থেকে মুক্তি, কালচারাল ডিকলোনাইজেশন। এইটা একটা স্টেপ, এটা একটা বিগিনিং। মহাকাল এই যে বাবরি স্ট্রাকচারের কাছে তার অজ্ঞাতবাস, 24 বছরের অজ্ঞাতবাস এখানে ছিল। 24 বছর, 1961 টু 85, 24 বছর যে অজ্ঞাতবাস, এই অজ্ঞাত দুটো পিরিয়ড ছিলেন। আমি বহুবার বলেছি, রাম জন্মভূমি মুভমেন্ট, এটা তার অবদান।
তার অবদান, ভারতবর্ষের মুক্তির ডিকলোনাইজেশন, এই যে প্রসেস স্টার্ট করার বিভিন্ন প্লেন থেকে, এডুকেশনাল প্লেন, কালচারাল প্লেন, পলিটিক্যাল প্লেন, সব জায়গা থেকে এগুলো তিনি ট্রিগার করে গেছেন। রাম মন্দির, রিকনস্ট্রাকশন মুভমেন্ট, রামজন্মী মুভমেন্ট তারই সৃষ্টি, বহুবার বলেছি আমি। এবার আসছি আমি, আজকে রাজভবনের নাম লোকভবন হয়ে গেল, হবে, এটা খুবই ভালো খবর। অলরেডি দিল্লির রাজপথের নাম হয়ে গেছে আমাদের কর্তব্যপথ, কর্তব্যপথ। এবং রাজপথের, দিল্লির রাজপথের এক প্রান্তে, ভেরি ইম্পর্ট্যান্ট জায়গাতে নেতাজি স্ট্যাচু বসে গেছে। এবং অযোধ্যায় রামের যে স্ট্যাচু হয়েছে, যে পাথর থেকে, সেই একই পাথর থেকে তৈরি হয়েছে রাজপথের কর্তব্যপথের প্রান্তে নেতাজির স্ট্যাচু, সেই ব্ল্যাক স্টোন দিয়ে। একদিকে অযোধ্যায় ত্রেতা যুগের, সত্য ত্রেতা, হ্যাঁ ত্রেতা যুগের রামচন্দ্রের স্ট্যাচু বসেছে, আর এদিকে কলিযুগের রামচন্দ্রের স্ট্যাচু বসে গেছে দিল্লির কর্তব্যপথে। এবার আসছি আমি আরেকটা জায়গাতে। এবার আসবো একটু সায়েন্সের দিকে যাই, সায়েন্সের দিকে একটু যাই, যেটা হচ্ছে, হ্যাঁ, যেটা রবিবাসর যুগসংখ্যে হে আচার্য অন জগদীশচন্দ্র একটা আর্টিকেল আছে, এটা একটু বলে রাখি। জগদীশচন্দ্রের জন্ম 30শে নভেম্বর 1858। আবার সেই সিপাই বিদ্রোহ বা ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের, সর্বভারতীয় স্বাধীনতা সংগ্রামের শুরুর পরবর্তী বছরে জগদীশচন্দ্র বাংলার, মানে ভারতের বিজ্ঞানের উজ্জ্বল নক্ষত্র এবং ভারতের ইতিহাস ঐতিহ্যের ইন কন্টিনিউটি, তিনি বিশ্ববিজ্ঞানে একটা বড় অবদান রেখে গেছেন। বড় কোনো একাধিক অবদান রেখেছেন, একটা হচ্ছে ফিজিক্সে, আর একটা হচ্ছে বায়োলজি বা বোটানিতে, দুটো বড় অবদান রেখে গেছেন। মার্কনির বহু আগেই জগদীশচন্দ্র কলকাতায় ডেমনস্ট্রেট করেছেন ওয়্যারলেস রেডিও ট্রান্সমিশন। 1986-এ হি ডেমনস্ট্রেটেড, এবং তার পরের বছর 1897-এ তিনি ইংল্যান্ডে ডেমনস্ট্রেট করলেন, few years back before the Marconi। দুর্ভাগ্য তিনি সেইটা পেটেন্ট করেননি, ফলে বিশ্ব স্বীকৃতি নোবেল প্রাইজ তিনি পাননি। তাকে ফলো করে মার্কনি পরবর্তীকালে ট্রান্স আটলান্টিক ট্রান্সমিশন অব রেডিও ওয়েভস করে পরে নোবেল প্রাইজ পেলেন। তাকে দুঃখ দিয়েছিল। দেন হি চেঞ্জ টুয়ার্ডস দ্য ল্যান্ড অফ বোটানি, বায়োলজি। সেখানেও তার ডেমনস্ট্রেশন যে প্রতিটা অ্যানিম্যাল, প্রাণী যেভাবে রিয়াক্ট করে, অ্যানিম্যাল ওয়ার্ল্ডও সেভাবে, প্ল্যান্ট ওয়ার্ল্ডও সেভাবে রিয়াক্ট করে, এবং যেভাবে জীবজগতের প্রাণ আছে, উদ্ভিদ জগতেও প্রাণ আছে, এটা তিনি, এই যে আমাদের দার্শনিক যে চিন্তাটা, ভারতবর্ষের দার্শনিক চিন্তাটা, এটা উনি অন সায়েন্টিফিক বেসিস, উইথ ইনস্ট্রুমেন্টেশন উনি প্রমাণ করে দেখালেন ওটা পৃথিবীর কাছে। এইটা একটা বড় অবদান। এবং দার্শনিক জগদীশচন্দ্র সে সময় লিখেছিলেন, ঠিক প্রাণ শুধু প্রাণী জগৎ নয়, শুধু উদ্ভিদ জগৎ নয়, এই যে বস্তু জগৎ, সেখানেও প্রাণ আছে। এই দার্শনিকতা। একসময় রবীন্দ্রনাথ বলেছিলেন যে ভারতবর্ষের
যে জ্ঞান ভাণ্ডারের এই তিন মানুষ, একজন আচার্য ব্রজেনশীল, একজন জগদীশচন্দ্র বসু, একজন আচার্য প্রফুল্লচন্দ্র রায়, এই তিনজন শুধু ভারতের নয়, বিশ্বের জ্ঞান ভাণ্ডারের একদম ধারক। দুর্ভাগ্য, আমরা এই লোকগুলোকে ভুলে গেছি। আমাদের স্কুল কলেজের সিলেবাসে আজকে আচার্য ব্রজেনশীল নেই, নেই আচার্য প্রফুল্লচন্দ্র, আচার্য জগদীশচন্দ্র, নেই রবীন্দ্রনাথ, নেই নেই স্বামী বিবেকানন্দ বা সুভাষচন্দ্র। কি দুর্ভাগ্য! এদেরকে নতুন যারা আসছে, নতুন পরবর্তীকালে তাদের লেখা আসুক, কিন্তু এইগুলোকে রিপ্লেস করে কখনো হতে পারে না। বাঙালিত্ব, ভারতীয়ত্ব, এই হেরিটেজকে বাদ দিয়ে, বেসমেন্টকে বাদ দিয়ে, বেডরককে বাদ দিয়ে পরবর্তী উত্থান হতে পারে না। এক সময় মহাকাল মহাকাল বলেছিলেন না, এক সময় তোমরা পার্লামেন্টের ছবি টাঙা থেকে এত কি চিন্তা করো, এত বিতর্ক কিসের, যে কার ছবি রাখবে, কার ছবি রাখবে না, কোনটা কোন সাইজের হবে, কোনটা কোন প্লেনে আসবে, আবার এই ছবি যদি উমুক প্লেনে রাখা হয় তাহলে উমুকের সম্মানে ঘাটতি ঘাটতি হবে। এত কিসের? তোমাদের পার্লামেন্টে তো দুটো ছবি প্রয়োজন, একটা শ্রী রামকৃষ্ণ, একটা আচার্য ব্রজেনশীল। এবার আসছি আমি আর একটা জায়গাতে। এবার হ্যাঁ, এবার আরেকটা খবরে আসছি, সেটা হচ্ছে ইকোনমিক অফেন্স উইং অফ এনফোর্সমেন্ট ডিরেক্টর ইসিও, ইকোনমিক অফেন্স ইওডব্লিউ, ইকোনমিক অফেন্স উইং অফ ইডি, ইওডব্লিউ files FIR against সোনিয়া রাহুল in ন্যাশনাল হেরাল্ড কেস। দি স্টেটসম্যানসের হেডলাইন on 1st ডিসেম্বর, মানে আজকে। ইয়েস, আরেকটা কাগজ আজকে টাইমস অফ ইন্ডিয়া, সেখানেও সেটা বোধহয় আজকেরই। ইয়েস, টাইমস অফ ইন্ডিয়া মন্ডে, ফ্রন্ট পেজ, ফ্রেশ এফআইআর এগেনস্ট রাহুল সোনিয়া ইন ন্যাশনাল হেরাল্ড কেস। এটা বোধহয় অন্যান্য বাংলা কাগজেও হেডলাইন হয়েছে। ইয়েস, এবার আমি বহুবার বলেছি, এটা নিয়ে বহু ডিসকাশন হয়েছে, এটা সুরেন স্বামী কেস করেছিলেন, বহু আগেই বলেছেন, এটা ক্লিয়ার কেস অফ অফ চিটিং, অফ পিলফারেজ, থেফট, ডাকাতির একটা বড় একটা ক্লিন কেস। এই এবার আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এটা এগোচ্ছে। আমাদের দেশে লিগ্যাল সিস্টেম তো স্লোলি রান করে, বাট হিয়ার ইন দিস কেস ইট ইজ স্টিডলি প্রসিডিং। এই যে নেহেরু গান্ধী ফ্যামিলি, এটা একটা ডাকাতের একটা, শুধু এটা একটা চিটিংবাজ ফ্যামিলি নয়, এরা গান্ধীর নামটা অপব্যবহার করে কুৎসিতভাবে এই ডাইনেস্টি ইন্ডিয়াকে রুল করছে, এখনো ডোমিনেন্ট রোল প্লে করছে। এবং নেহেরুর যুগ থেকেই এই ফ্যামিলি জাতির সম্পদকে লুণ্ঠন করেছে। আমি বলেছি নেহেরুর প্রথম লুণ্ঠন ছিল আইএনএ ব্যাংকের টাকা চুরি। আশা করছি আমি ডকুমেন্টসগুলো আস্তে আস্তে কম্পাইল করে প্রেজেন্ট করতে পারবো। এবং তারপরেই হচ্ছে যে আইএনএ ব্যাংকের টাকা জনগণের টাকা, দেশের টাকা, টাকা চুরি করেছিলেন নেহেরু উইথ দ্য হেল্প অফ সাম এক্স আইএনএ পারসনস। আর তারপর আর্মির জিপ কেলেঙ্কারি, যে জিপগুলো এডুইনা মাউন্টব্যাটেনের কোম্পানির জিপ, সেকেন্ড হ্যান্ড জিপ, ইংল্যান্ডের এডুইনার কোম্পানি থেকে নিয়ে এসে সেই জিপগুলো ইন্ডিয়াতে মাটিতে 1 ইঞ্চি মুভ করেনি, সেগুলো স্ক্র্যাপ করে ফেলে দিতে হয়েছিল। আর্মিতে প্রথম কেলেঙ্কারি নেহেরুর, জিপ কেলেঙ্কারি। তারপরে এই ভারতবর্ষে ব্রিটিশ যুগের প্রচুর অর্ডিন্যান্স ফ্যাক্টরি ছিল, অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলোকে প্যারালাইজ করে রেখে কোনো কাজ না করিয়ে ভারতের আর্মির জন্য চিরকাল এরা
নেহরুর যুগ থেকে ইন্দিরা পর্যন্ত ওরা বিদেশ থেকে আর্মস আনিয়েছে। সেই সময় সব কাটমানি খেয়ে গেছে, কারণ বিদেশে কোম্পানির সঙ্গে যখন চুক্তি করছে কি কাটমানি খাচ্ছে জনগণের পক্ষে দেখা সম্ভব হয়নি। এই কাণ্ড করে ওরা প্রভূত সম্পদ অধিকারী হয়েছে। এবং সোনিয়া গান্ধী, আপনি বলে সোনিয়া গান্ধী এই মুহূর্তে বলে না যে সোনিয়া গান্ধী যে সম্পদের অধিকারী, ইভিন সি ইজ রিচার দ্যান দ্য কুইন অফ ইংল্যান্ড। অথচ সোনিয়া কোন বাড়ির মেয়ে? ইটালির ওরবাসানো ভিলেজ, যাকে ইটালির লোক নিজেরাই জানে না, এক মাত্র কয়েক একর জায়গা আঙ্গুর ক্ষেতের মালিকের মেয়ে। ও দেশে গরিব বলে, সে এখন ওয়ান অফ দ্য রিচেস্ট পলিটিশিয়ান অফ দি ওয়ার্ল্ড। এই সম্পদ কোনখান থেকে এলো? এই সম্পদ সে পেয়েছে নেহেরু যত চুরিচামারি করেছিল তার টাকা, ইন্দিরা যত চুরিচামারি করে তার টাকা, সব পুঞ্জীভূত হয়েছে। সেই টাকার ভাগ সঞ্জয়ের বউ পায়নি, সব পেয়েছে সোনিয়া গান্ধী। অ্যান্ড সোনিয়া ইজ এ মাফিয়া লেডি, এবং সোনিয়াই সোনিয়াই যখন ঢুকলো ভারতে অ্যাজ ওয়াইফ অফ সঞ্জয় গান্ধী, হি ওয়াজ নট সিটিজেন অফ ইন্ডিয়া। সেই সঙ্গে প্রবেশ করেছিল কুত্রজি, এ ফরেনার, ইটালিয়ান ওয়েপন্স ডিলার। এবং ঠিক সোনিয়া ঢোকার পরেই সঞ্জয়ের রহস্যজনক মৃত্যু, বেনিফিশিয়ারি ইজ সোনিয়া। ইন্দিরার মৃত্যু, বেনিফিশিয়ারি ইজ সোনিয়া। রাজীবের মৃত্যু, বেনিফিশিয়ারি ইজ সোনিয়া। এইভাবে এই মাফিয়া লেডি। এবার এইখানে ন্যাশনাল হেরাল্ডটা হচ্ছে, বলে রাখি, কংগ্রেসের যুগের একটা ওদের মুখপত্র। অনেক পার্টিসিপেন্ট ছিল, একটা কোম্পানি তৈরি করা হয়েছিল এবং এটা অনেক শেয়ার ছিল। এটা একটা জাতীয় মুখপত্র অফ কংগ্রেস, ন্যাশনাল হেরাল্ড। এই ন্যাশনাল হেরাল্ডের যে বিপুল সম্পত্তি আছে, যার ভ্যালু 2000 crores, সেটা মাত্র কয়েক লক্ষ টাকার বিনিময়ে এই রাহুল এবং সোনিয়া একটা প্রাইভেট কোম্পানি খুলে সেটাকে দখল নিয়েছে, সেই কায়দা কানুন। এবং সেটা করতে গিয়ে কতগুলো সেল কোম্পানির তৈরি করেছে ওরা, ফলস কোম্পানি। এইটা ধরা পড়েছে, ধরা পড়েছে। হ্যাঁ, এইটা এখানে একটা লাইন টাইমস অফ ইন্ডিয়া থেকে একটু পড়ে আমি চলে যাব আবার। টোটাল ক্রাইম প্রসিডস কত? 988 crores, মানে 1000 crores ইডির হিসেব। FIR says that total proceeds of the crime as per ED complaint is 988 crores. Agency says Young Indian, in which Sonia and Rahul Gandhi own 76%, took control of the AJL real estate assets worth 2000 crores without paying actual market value. ED says this was a means to launder money and acquire assets for commercial use. আপনার টাইমস অফ ইন্ডিয়া বা আজকের বাংলা কাগজে নিশ্চয়ই থাকবে সমস্ত আছে, বাংলা কিছু কিছু কাগজে আছে। আর স্টেটসম্যান কি লিখেছে? EOW files FIR against Sonia, Rahul and National Herald case. Rupees 998 crores in National Herald case. The FIR seems to form an investigation under the Prevention of Money Laundering Act, PMLA. According to ED's complaint, the accused, including Young Indian, a private company, একটা প্রাইভেট কোম্পানি তৈরি করে বিপুল জাতির সম্পত্তিটাকে ওরা দখল করেছে। অর্কেস্ট্রেটেড এ স্কিম টু টেক ওভার দ্য অ্যাসেটস অফ দ্য অ্যাসোসিয়েটেড জার্নাল লিমিটেড,
AJL, the publisher of the National Herald newspaper, valued around 2000 crores from a for a mere 50 lakhs, মাত্র 50 লক্ষ টাকা দিয়ে পুরো সম্পত্তিটাকে দখল করেছে। এবার আসছি আমি, হ্যাঁ এটা গেল, এবার আসছি আমি, হ্যাঁ এবার আসছি আমি আরেকটা জায়গাতে, হ্যাঁ এবার সম্পাদকীয় আর্টিকেল, যেটা এখানে যুগ সংঘের গতকালে 30 নভেম্বরের, মৌলবাদীদের লক্ষ্য হাসিনার সবংশে বিনাশ। হ্যাঁ, এই মৌলবাদীদের লক্ষ্য হাসিনার সবংশে বিনাশ। এই মৌলবাদীরা সাহায্য পেয়েছে ফ্রম দ্য ডিপ স্টেট, ফ্রম চায়না, তুর্কি, অল দিস থিংস, এবং সেই সঙ্গে উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষকেও দুর্বল করা, খণ্ড বিচ্ছিন্ন করা। আরেকটা আর্টিকেল, হ্যাঁ সম্পাদকীয় আর্টিকেল, এটা পেজের আর্টিকেল, ধর্মধ্বজা উত্তোলন ভারতীয় সভ্যতার পুনর্জাগরণ, যেটা একটু আগে বলছিলাম আমি, ধর্মধ্বজা এই নজোদ্ধা। 25শে নভেম্বর দিনটি ভারতের দীর্ঘ সাংস্কৃতিক চেতনার ইতিহাসে চিরকাল দীপ্ত হয়ে থাকবে। সহস্রাব্দব্যাপী আকাঙ্ক্ষা, ত্যাগ, সংগ্রাম এবং অসংখ্য প্রজন্মের স্বপ্ন যেন এক সূত্রে বাঁধা পড়ল অযোধ্যার পবিত্র ভূমিতে, যখন ভগবান রামের ধর্মধ্বজা উত্তোলিত হল বিজয় উল্লাসে। সে ধ্বজা শুধু অযোধ্যার মাটি নয়, ছুঁয়েছে ভারতের কোটি কোটি মানুষের অন্তরাত্মা, তার সভ্যতার স্মৃতি, তার আত্মসম্মানের গভীরতার স্তর। এবং এই যে রামরাজ্য আগামী ভারতের রাষ্ট্রনৈতিক নকশা, ভারতের ভবিষ্যৎ উন্নয়নের আদর্শ রামরাজ্য, এখানে ন্যায়, সমতা, সর্বজনহিতায় কর্ম, ওয়েলফেয়ার ফর অল, এই 3 স্তম্ভ রাষ্ট্রচিন্তার মূল ভিত্তি। রামরাজ্যে রাজা নয়, রাজধর্মই প্রধান। শক্তির অহংকার নয়, ন্যায় এবং সেবাই মূল নীতি। জনগণই প্রকৃত শাসক, রাম তাদের সেবক মাত্র। আজকের অযোধ্যার এই 3 আদর্শের ভিত্তিতে তৈরি হচ্ছে নতুন নগর পরিকল্পনার মডেল, যেখানে ধর্মীয় পর্যটন, সাংস্কৃতিক জাগরণ, অর্থনৈতিক উন্নয়ন, মানবিক মূল্যবোধ এক সুন্দর সেতুবন্ধন তৈরি করেছে। ভারত গণতন্ত্রের জননী, আরেকটা জায়গায় জাতীয় ঐক্যের এক পবিত্র মুহূর্ত। এবং আরেকটা জিনিস বলে রাখি, এই যে আমাদের দেশের কিছু সেকুলারিস্ট একটা কথা বলে যে রাম শুধু হিন্দুদের, এটা খুব ভুল কথা, খুব ভুল কথা। হিন্দু শব্দ উৎপত্তি কবে? মাত্র কয়েকশো বছর, তারও বহু আগে, হাজার হাজার বছর ধরে সনাতন ধর্ম। এই সনাতন ধর্ম একসময় একদম পশ্চিম এশিয়া ভূমধ্য সাগর থেকে আপ টু প্রশান্ত মহাসাগরের কুল, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, যেটা ইন্দো চায়না পরবর্তীকালে বলা হয়, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, জাভা, সুমাত্রা, এই সমস্ত, ওদিকে থাইল্যান্ড, বার্মা, ভারত, তখন তো পাকিস্তান বাংলাদেশ তৈরিই হয়নি, আফগানিস্তান তৈরি হয়নি, এই পুরো অঞ্চলে এটাই জীবন চর্চা ছিল আমাদের, আমাদের জীবন ধারণের, আমাদের 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 জীবন ধারা ছিল। সুপ্রিম কোর্টের জাজমেন্ট তো জীবন, হিন্দু ধর্ম কোনো রিলিজিয়ান নয়। হিন্দুইজম ইজ নট এ রিলিজিয়ান। সনাতন ধর্ম কোনো রিলিজিয়ান নয়, এটা হচ্ছে এই বিরাট পৃথিবীর ভূভাগের মানুষের জীবনধারা। সেই হেরিটেজকে, সেই জ্ঞান যেটা আহরিত হয়েছে, সেটাকে অস্বীকার করলে তো আত্মহত্যার সমান। এবার আসছি আমি, এবার বরং
ভারতের সেকুলাররা যারা এই কথাগুলো বলে, ওরা ওরা একবার দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন কান্ট্রি, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, জাভা, সুমাত্রা ঘুরে আসুক, ওদের মিউজিয়ামগুলো দেখে আসুক। সেখানে রাম কিভাবে পূজিত হয়েছেন, কিভাবে রামের যুগের সমস্ত স্ক্রিপচার্সগুলো, মূর্তিগুলো কিভাবে রক্ষিত হয়েছে। রাম রাম যখন গোটা পৃথিবীতে যখন এই তার বাণী দিয়েছেন, তার আদর্শ দিয়েছেন, যখন এই ভূভাগ রাজত্ব করেছেন, যে কর্তব্যবোধ থেকে তার দেশকে শাসন প্রশাসন চালিয়েছেন, তখন সেটা যিশু বা বুদ্ধ বা যিশু বা মোহাম্মদের জন্মের বহু বহু আগে। অর্থাৎ সেই অর্থে বলতে গেলে সমস্ত মোহাম্মদের অনুসারী বা যিশুর অনুসারী বা বুদ্ধ অনুসারী সবাই তার বহু আগে, তারা সব রামের উত্তরসূরি। রামকে অস্বীকার করাটা নিজেদের অতীতকে অস্বীকার করা। অতীতকে অস্বীকার করে পৃথিবীর কোনো ব্যক্তি, কোনো সমাজ, কোনো পরিবার, কোনো রাষ্ট্র খুব বেশি দূর, খুব বেশি দিন এগোতে পারবে না। তাদের আত্মহত্যা, ধ্বংস অবশ্যম্ভাবী। আমার হেরিটেজের এই দিকটা হয়তো ভুল ছিল, হয়তো খারাপ ছিল, কিন্তু হেরিটেজকে অস্বীকার করবেন কি করে? অস্বীকার কোনো জায়গা নেই। ইউর পাস্ট, ইউর হেরিটেজ ইজ ইউর বেড রক। এইবার এবার একটা আর্টিকেল আমাকে আজকে পড়তেই হবে। কতক্ষণ হয়ে গেল? হ্যাঁ, এইটা আমাকে, আমি হয়তো সবগুলো পড়তে পারবো না, না সবগুলো পড়ার দরকার নেই, আমি আর একটা আর্টিকেল পড়ে শেষ করে দেবো। দেখি 11:05 হয়ে গেছে, আমাকে এটা পড়তেই হবে। বাংলা ভারতের ভাগবহিতা কবে হবে? সুব্রত দাস। এইটা যুগসংখ্যের সম্পাদকীয় পেজ, 1 ডিসেম্বর, আজকেরই। কয়েক লাইন পড়তেই হবে, অসাধারণ লেখা। কলকাতা থেকে ক্যালিফোর্নিয়া, হাওড়া থেকে হারবার্ড, শিলিগুড়ি থেকে শিলচর, সব জায়গায় একটা কথা আজও শোনা যায়, বাংলা আজ যা ভাবে ভারত সেটা ভাবে আগামীকাল। গোপালকৃষ্ণ গোখলের নামে বহুল প্রচারিত এবং আলোচিত এই কোটেশনকে সত্যতা নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকলেও বাংলা ও বাঙালির বৌদ্ধিক উন্মেষ, শিক্ষা, সচেতনতা, সাহস, সংগ্রাম নিয়ে কারো কোনো সন্দেহ নেই। কারণ ভারতে যদি রেনেসাঁ বা নবজাগরণের সূচনা হয়ে থাকে, তবে তা হয়েছিল বাংলা থেকে, বাঙালির দ্বারাই। বাঙালির বৌদ্ধিক উন্মেষ তলানিতে ঠেকতে আজ প্রায় দেউলিয়াপনায় পরিণত। বাঘা বাঘা স্বাধীনতা সংগ্রামী, বৈজ্ঞানিক, লেখক, কবি, শিল্পী, ব্যবসায়ীর তেজ, শক্তি, সাহস, সৃজনশীলতা আজ যেন অবিশ্বাস্যভাবে বিলুপ্ত হয়ে 50 বছরের বাঙালি মনে প্রাণে, ধনে, শিক্ষায়, সম্পদে, স্বাস্থ্যে, শিল্পে, তেজে, বলে, বীর্যে প্রায় বিপন্ন জাতি। পশ্চিমবঙ্গ ভারতের মূলধারার সার্বিক উন্নয়ন থেকে বিচ্ছিন্ন থাকলে এর একটা বিশাল নেতিবাচক প্রভাব সমস্ত উত্তর পূর্বাঞ্চল তথা ভারতে পড়ার সম্ভাবনা আছে বলে অনেক পণ্ডিতের মত। সেকুলার শব্দটির প্রথা ভেঙে অত্যন্ত আপত্তিকরভাবে ঢোকানো হয়েছে সংবিধানের মধ্যে। ভারতবর্ষে পুরোহিতরা রাজার প্রশাসনে হস্তক্ষেপ করতেন না। এটা সেকুলাররা মিথ্যা কথা বলে যে ব্রাহ্মণরাই সমস্ত ধ্বংসের মূল কারণ। ভারতবর্ষে পুরোহিতরা রাজার প্রশাসনে কখনোই হস্তক্ষেপ করতেন না। তাই ওখানে সেকুলার স্টেট এর প্রয়োজন থাকলেও, ইউরোপে সেকুলার স্টেটের প্রয়োজন থাকলেও এখানে প্রয়োজন ছিল না। তাই আমাদের দেশের বহুত্ববাদের ঐতিহ্যবাহী সংস্কৃতিতে সেকুলারিজমের আলাদা কোনো প্রয়োজন থাকবে, বিশেষ করে যেখানে যারা শুধু বৈচিত্র্য নয়, নাস্তিকেরও সম্মান করে, যে দেশে থিওক্র্যাটিক আর খ্যালিফেট ডিজাইনের উপর ভিত্তি করে রক্তাক্ত, পূর্ণভাবে
বিভাজন হলো, সেখানে কেন আলাদাভাবে ধর্মনিরপেক্ষতার ভূত? উল্টে ভারতে বিদেশি সেকুলার শব্দ কপি পেস্ট করে বামপন্থী ও কংগ্রেসীরা এগিয়ে নিয়ে গেলেন ভারতীয় ঐতিহ্য, হিন্দু ধর্ম বা সনাতন সংস্কৃতির বিরোধিতা করার হাতিয়ার হিসেবে। অনেক সমাজতাত্ত্বিক বলেন যে কোনো জাতিকে মনে প্রাণে নিঃশেষ বা দুর্বল করতে চাইলে বোমা বা বন্দুকের প্রয়োজন নেই, তাদের দর্শন, সংস্কৃতি, ঐতিহ্য থেকে মানসিকভাবে দূরে সরিয়ে দিলেই খেল খতম। বিজ্ঞান মনস্কতা, ধর্মনিরপেক্ষতা এবং মানবিকতার নামে এই সেকুলাররা ধীরে 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 ভারতবর্ষে অনুপ্রবেশকারী মুঘলদের বানিয়ে দিলেন ভারতীয় হিসেবে, আর ভারতীয়দের করে দিলেন অত্যাচারী। এদের ছোঁয়ায় মুমিন হয়ে উঠলেন কাশ্মীরি, এবং কাশ্মীরি পণ্ডিত হয়ে গেলেন শরণার্থী। বাংলাদেশিরা হলেন বাঙালি, আর বাঙালিরা পরিণত হলেন বহিরাগত বা অনুপ্রবেশকারী হিন্দুতে। তারপর ধীরে ধীরে পাথরবাজরা হয়ে উঠলেন আন্দোলনকারী, আর ভারতীয় সেনাবাহিনী হয়ে গেল মানবতার লঙ্ঘনকারী। টুকরে টুকরে গ্যাং হয়ে উঠল দেশপ্রেমিক, আর প্রকৃত দেশপ্রেমিকরা হয়ে উঠলেন কট্টর চরমপন্থী। একইভাবে তুষ্টিকরণ হয়ে উঠে ধর্মনিরপেক্ষতা, আর কেউ সমতা দাবি করলে তিনি হয়ে যান সাম্প্রদায়িক। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস হয়ে উঠল সন্ত্রাসবাদী, আর সন্ত্রাসবাদী বুরহান ওয়ানি হয়ে উঠলেন গরিব মাস্টার মশাইয়ের ছেলে। ভারত মাতা কি জয় হয় সাম্প্রদায়িক, এবং ভারতকে টুকরে টুকরে হঙ্গে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হয়ে যাক বাকস্বাধীনতার অধিকার। তেমনি জয় শ্রীরাম যুদ্ধের হুঙ্কার, আর আল্লাহ আকবর হলো ধর্মাচরণের অধিকার। এই হচ্ছে অবস্থা। কিন্তু তিন তালাকের নয়, একটা তখন, আর তিন তালাক নিয়ে কেউ কোনো কথা বলছে না। তিন তালাক নয়, তখন একটা কুসংস্কার আর অন্যায্য ধর্মাচরণের অধিকার। তিন তালাক নিয়ে কেউ কোনো কথা বলছে না, এটা তাদের ধর্মীয় অধিকার। মহাকুম্ভ এদের কাছে আনসাইন্টিফিক, আর হজ যাত্রা ভীষণ বিজ্ঞানসম্মত। কুম্ভে মৃত্যু হলে সেটা হাসি মন্তব্যের ব্যাপার, কিন্তু হজে গিয়ে মৃত্যু হলে সেটা দুঃখের ব্যাপার। কপালে রক্তচন্দন পড়লে সেটা, পরনে গেরুয়া হলে সেটা হিন্দু সন্ত্রাসবাদী, আর মাথায় টুপি আর গালে দাড়ি থাকলে সে হচ্ছে ধর্মপ্রাণ মানুষের লক্ষণ। হিন্দু বাঙালির চৈতন্য, বিদ্যাসাগর, রামমোহন, রামকৃষ্ণ, বিবেকানন্দ, রানী রাসমণি, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, নেতাজি, মাস্টারদা, জাঘা যতীন, ক্ষুদিরাম, সত্যেন বোস, মেঘনাথ সাহা প্রমুখ মনীষীর আমরা হলাম বংশধর, এবং এটাই আজকে বাংলার ইতিহাস থেকে মুছে যাচ্ছে। অনুশীলন সমিতি যুগান্তর দলে স্বাধীনতা সংগ্রামীদের প্রাচীন ভারতীয় আদর্শ ও সংস্কৃতির আঁকড়ে ধরে ভারতের মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। অবন ঠাকুর এঁকেছিলেন ভারত মাতার ছবি, আর ঋষি বঙ্কিমচন্দ্র ভারত মাতার পূজার জন্য দিয়েছিলেন আমাদের স্বাধীনতার অমোঘ মন্ত্র বন্দে মাতরম। তাই বাঙালি কোনো বিদেশি ধার করা ইজম বা জোগাখিচুড়ি রাজনৈতিক মতাদর্শ গ্রহণ বা বর্জন করবে, নাকি নিজস্ব ভারতীয় দর্শন আর ঐতিহ্য বুকে নিয়ে সামনে এগিয়ে যাবে, সেটা স্থির করতেই হবে। কারণ মানুষের মূল শক্তি বা তেজ থাকে মাথায়, অন্য কোথাও নয়। তার সঠিক সিদ্ধান্ত শুধু বাঙালি তথা পশ্চিমবঙ্গের জন্য মঙ্গলজনক নয়, সমগ্র ভারতের উন্নয়নের ক্ষেত্রেও এক নির্ণায়ক শক্তির ভূমিকা পালন করে দেশকে সমৃদ্ধ শক্তিশালী করে তুলতে পারে। অন্যথায় ভুল পথে হাঁটলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের সবাইকে জবাবদিহি করতে হবে। হ্যাঁ, আর একটা সুন্দর আর্টিকেল, রাহুল কি নকশালদেরই পরামর্শে চলেন? হ্যাঁ, কথাটা একদম সত্যি কথা। হি ইজ নাও বিং অ্যাডভাইসড বাই সাম নকশালস। এবং আমি তো একটা জিনিস বলি, এই যে নেহেরু গান্ধী ডাইনেস্টির প্রতিটা মেম্বার, এটা হচ্ছে ডিসরাপটিভ ফোর্সেস সব। যেমন আমি বলি, মোহনদাস করমচাঁদ গান্ধী, উনি রাইজ করলেন খিলাফতিস্টদের সাহায্যে। খিলাফতিস্টরা বিকেম হিজ সাপোর্টার অ্যান্ড মাসেলম্যান। খিলাফতিস্টরা মেক হিম ন্যাশনাল লিডার। খিলাফতিস্টদের সাহায্যে তিনি জাতির নেতা হয়ে গেলেন। তারপর জওহরলাল নেহরু চিরকাল ডিসরাপটিভ ফোর্সের ফরে।
চিরকাল। উনি একদম ডিসরাপশন তৈরি করলেন, এবং তিনি ভারতবর্ষের, এবং তিনি মনে রাখবেন জিন্না যে কংগ্রেস ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন সেটা হচ্ছে এই স্কাউন্ডেলের জন্য। নেহেরু ওয়াজ রিপিটেডলি ইনসাল্টিং জিন্না। জিন্না ওয়াজ এ ট্রুলি সেকুলার ম্যান, হি ওয়াজ এগেনস্ট খিলাফত মুভমেন্ট। এই স্কাউন্ডেল নেহরুর জন্য হি ওয়াজ বাধ্য হয়েছিলেন কংগ্রেস ত্যাগ করতে, বহুবার বলেছি আমি। অ্যান্ড হি জয়েন্ট মুসলিম লীগ টু টু গিভ এ টিচিং টু গান্ধী নেহরু। কিন্তু দুর্ভাগ্য, তার অ্যারোগেন্সের জন্য লিমিটলেস হয়ে গেলেন। হি ইন গান্ধী নেহরুকে শিক্ষা দিতে গিয়ে তিনি গোটা ভারতবর্ষের লোককে শিক্ষা দিলেন। যে শিক্ষা অত্যন্ত নেগেটিভ শিক্ষা হলো, ক্ষতিকারক হলো। এবার ধরুন, আর এই নেহরুই হচ্ছে প্রথম কংগ্রেসের মধ্যে যিনি ডিভিশনের কনসেপ্টকে নিয়ে এলেন। যদিও গান্ধী তার আগে মনে প্রাণে সেক্রেটলি পাকিস্তানের দাবি মেনে নিয়েছিলেন, এবং রাজাগোপালাচারী তার ম্যাড্রাস কংগ্রেসে ডিভিশনের রেজলিউশনটা পাশ করিয়েছিলেন। কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে একদম প্রকাশ্যে সব থেকে বেশি যে অ্যাক্টিভ রোল প্লে করলেন সেটা হচ্ছে নেহরু ফর পার্টিশন। এবং পার্টিশন না করলে তিনি দেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না। ডিসরাপটিভ ফোর্স। ইন্দিরা সঞ্জয় ক্ষমতায় ফিরে আসার জন্য 1980-তে ভিন্দারওয়ালাকে সাহায্য করেছিলেন, ভিন্দারওয়ালাকে, ইন্দিরা অ্যান্ড সঞ্জয়। এবং এবং এক সময় রাজীব গান্ধী যখন প্রাইম মিনিস্টার, ম্যাড্রাসে কংগ্রেসকে ফিরিয়ে আনার জন্য তিনি প্রভাকরণের সাহায্য চেয়েছিলেন। এটা চিরকাল। আজকে রাহুল, ইন্দিরা, অল ডিসরাপটিভ ফোর্সেস অর এনিমি ফোর্সেস অফ ইন্ডিয়াকে ব্যাকিং করছে এবং তাদের অ্যাডভাইসে চলছে ডিসরাপশন সৃষ্টি করে আবার যদি দিল্লির ক্ষমতায় ফিরে আসা যায়। শুভরাত্রি, শুভরাত্রি। আজকে শেষ করছি। একটা জিনিস একটু বলে বলে থেমে যাই একটু। এই এক সময় মহাকাল একটা জায়গায়, যেমন সুভাষচন্দ্র পর্যায়ে তিনি বলছেন কখনো আমাকে দেবী দুর্গা টানে, কখনো ভগবান শিব টানেন, কখনো শিবাজি, কখনো রানা প্রতাপ, এই যে কখনো কৃষ্ণ, এই যে ভাব। আবার একটা সময় বলছেন আমি বাঙালি, বাঙালি আমার ধর্ম। বাঙালির সম্বন্ধে তিনি ইন্ডিয়ান পিলগ্রিমে ভারত পথিকে লিখছেন এক জায়গাতে যে বাঙালি কে, বাঙালির পরিচয় কি। বাঙালি, বাঙালির কোনো রিলিজন, বাঙালিত্বের রিলিজন উনি কথাও বলেননি। বাঙালিত্বের ধর্ম কি, তার ক্রাইটেরিয়া কি। বাঙালি হতে পারে তন্ত্র সাধক, বাঙালি হতে পারে শৈব, বাঙালি হতে পারে তান্ত্রিক, বাঙালি হতে পারে বৈষ্ণব। বাঙালি তন্ত্র সাধক, বাংলার ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে তন্ত্র, শৈব, শাক্ত, বৈষ্ণব, এই ভাবের সম্মিশ্রণ, একটা ব্যালেন্সড জায়গা, একটা টোটালিটি। এই হচ্ছে বাঙালির স্পিরিচুয়াল জায়গা বা ইন্টেলেক্টের জায়গা। হিন্দুত্ব নয়, ইসলাম নয়, খ্রিস্টানিটি নয়। এই বাঙালিত্বের, আমি বাঙালি, এই আমার রিলিজন। একটা জিনিস বলে রাখি, একটা সময় যেমন এই বাংলায় বুদ্ধিজম ম্যাসিভলি স্প্রেড করেছিল, আবার সেটা কিন্তু চলে যায়, আবার তারা ফিরে যায়, তার সনাতন ধর্মে ফিরে যায় একটা বড় অংশ, একটা অংশ চলে যায় ইসলামে। আর ইসলাম প্রবেশ করেছে বিভিন্নভাবে, বিভিন্ন ধারায়, এবং বাঙালি, টোটাল বাঙালির প্রায় 70% এই মুহূর্তে ইসলামী। যে 30% রয়ে গেছে ফর্মালি সনাতন ধর্মী হিসেবে, তার মধ্যে অনেকে আবার নাস্তিক,
অনেকে আবার মার্কসিস্ট হয়ে গেছে, এরকম সেকুলার হয়ে গেছে। ওই জন্যে বাঙালি তার বাঙালিত্ব হারিয়েছে, তার যে হেরিটেজ, অরিজিনাল যে হেরিটেজ, যে রুট, যে বেডরক, তার বেডরক কি? অ্যাজ পার সুভাষচন্দ্র, তার বেডরক সে হবে, তার ব্যালেন্স থাকবে শৈব, শাক্ত, বৈষ্ণব, তন্ত্র, এই সাধনা, এই তার জ্ঞান ভাণ্ডার, এই তার হেরিটেজ, এই তার ইন্টেলেকচুয়াল প্রপার্টি। এই জায়গা আমি বাঙালি। এবং একটা জিনিস বলে রাখি আমি, খুব সম্ভবত ভবিষ্যতে একটা রিকনভার্সন শুরু হবে আন্ডার বিভিন্ন ফ্যাক্টরসের মধ্যে, কিছু ইন্টারনাল, কিছু এক্সটার্নাল, কিছু মানসিকভাবে বিবেকের দ্বারা, বাই কনসায়েন্স, আর কিছু বাই এক্সটার্নাল প্রেশার, বাই ফোর্স। বাঙালিকে তার বাঙালিত্বে ফিরে আসতে হবে। নাস্তিক হোক, সনাতন ধর্মে নাস্তিকতার জায়গা আছে, কিন্তু ইসলাম বা খ্রিশ্চানিটি এটা বাঙালিত্বের অংশ হতে পারে না। বাঙালিত্বের যে ক্যারেক্টারিস্টিক্স, সেখানে বাঙালিকে ফিরে আসতে হবে তার সার্ভাইভালের জন্য। একটা ম্যাসিভ রিকনভার্সন হবে ইন ফিউচার। তাহলে বাঙালি অ্যাজ বাঙালি বাঁচবে না, বাঙালি অ্যাজ বাঙালি বাঁচবে না। বাঙালি একসময় যখন, এই মুহূর্তে যেমন দি civilization of the Egypt or Mesopotamia or or Central America, Maya, Inca, Babylon, এই সভ্যতার জন্য has become, has fossilized, are in the museums, not living on this earth. ঠিক বাঙালি তেমনি will die, they will live in the museums. বাঙালি হারিয়ে যাবে, বাঙালিত্ব হারিয়ে যাবে, বাঙালি হারিয়ে যাবে। সাম আদার হিউম্যান বিংস উইল, তারা থাকবে এই জিওগ্রাফিক্যাল এরিয়াতে, কিন্তু তারা বাঙালি হিসেবে থাকবে না, যদি না আমরা বাঙালিত্বে ব্যাক করি। বাঙালিত্বের হেরিটেজ, মহাকালের কথা, আমি বাঙালি, এই আমার ধর্ম। আর বাঙালিত্বের তার ইন্টেলেকচুয়াল কি প্রপার্টি, সুভাষচন্দ্র পর্যায়ে বলে গেছেন ইন ইন্ডিয়ান পিলগ্রিম, সে শৈব, সে শাক্ত, সে বৈষ্ণব, সে তন্ত্র সাধক, এই তার ইন্টেলেকচুয়াল প্রপার্টি। আমি শেষ করি আজকে। শুভরাত্রি। জয়দেব সরকার, গুড ইভিনিং স্যার, থ্যাংক ইউ।